নমস্কার, আমি মিসেস মহুয়া দত্ত। আমার এই চ্যানেলের নাম এসো গল্প শোনাই। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পড়ে শোনাবো উল্লাস মল্লিকের লেখা শ্বশুরবাড়ি গল্পের শেষ অধ্যায়। তাঁতির মাকুর মতো তোকে এদিক ওদিক করাবো, সংসার সন্ন্যাস, সন্ন্যাস সংসার। এটাতে যদি কেউ সফল হয়, বেশি সিজনড হয় তার আত্মা, তখন অনন্ত স্বর্গবাস। আমার বিশ্বাস তুই পারবি, তাই গুরুদেবের কথায় বাড়ি ফিরে এলাম। একটু চুপ করে থেকে পিঙ্কা বলল, আচ্ছা, কতদিনে আশ্রম আবার টানবে, সে ব্যাপারে কিছু বলেছে? মৈনাক বলল, না, সে ব্যাপারে কিছু কথা হয়নি। পিঙ্কা বলল, এটাই এখন আসল কথা। দেখ, আমার পায়ের যা অবস্থা, ঠিক হতে মিনিমাম 10 দিন। এর মধ্যে যদি আশ্রম তোর বাবাকে টেনে নেয় তো মিটে গেল, না হলে কিন্তু চাপ আছে। আমার প্রিন্সিপাল তো তুই জানিস, শ্বশুর ভাসুর শাশুড়ি নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। এই শর্তেই তোকে আমি বিয়ে করেছিলাম। মৈনাক কোনো রকমে বলল, সে তো বটেই। এখানে একটু পুরনো দিনে ফিরে যাব আমরা। স্কুল জীবনের একটা সময় পিঙ্কা টের পায় একাধিক পুরুষের নজরবন্দি হয়ে পড়ছে সে। তাদের মধ্যে পাড়ার ছেলে ছোকরা, স্কুলের সহপাঠী, কম বয়সী শিক্ষক সবাই আছে। এমনিতে তাকে দেখতে যে ভারী মিষ্টি, হ্যাঁ, এ কথাটা সে ছোটবেলা থেকে শুনে আসছে। কিন্তু এমনিতে তাকে দেখতে যে ভারী মিষ্টি, এ কথাটা সে ছোটবেলা থেকে শুনে আসছে। কিন্তু এই নজরদারির ব্যাপারটা হঠাৎই তার আত্মবিশ্বাসকে একবারে গগনচুম্বী করে দিল। সে বুঝতে পারল প্রেমের বাজারে সে খুব ফেলনা নয়। এখানে বাঁশবনে ডোমকানা হলে চলবে না। ভেবে চিন্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। কি কি আবশ্যক তার প্রেমিকের মধ্যে, সে মনে মনে একটা তালিকা তৈরি করে ফেলে তখনই। 1, তাকে লম্বা হতে হবে। পিঙ্কার উচ্চতা 5'4", ফলে তাকে 6-এর আশেপাশে হতেই হবে। 2, পোশাকে হলুদ রঙের চিহ্ন থাকা চলবে না। হলুদ রং জাস্ট অসহ্য পিঙ্কার কাছে। 3, লুঙ্গি একদম চলবে না। বাড়িতে পাজামা পাঞ্জাবি পরতে হবে, হলুদ ছাড়া যে কোনো রঙের। নাক ডাকা চলবে না। তথ্য গোপন করে ধরা পড়লেই ডিভোর্স। শব্দ করে হাই বা ঢেকুর তোলা চলবে না। হাঁচি কাশির শব্দ যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখতে হবে। মাংসের হাড় চোষা বা চিবোনো চলবে না। মাংসটুকু খেয়েই ফেলে দিতে হবে। এমন আরো কিছু শর্ত ছিল। তবে শেষ শর্তটা ছিল যুগান্তকারী। সেটা হলো, জয়েন্ট ফ্যামিলির তো প্রশ্নই নেই, ছেলে বাপ মা মরা হলে অগ্রাধিকার। শ্বশুর বাড়িতে থাকলেও শ্বশুর শাশুড়ির ঝক্কি সে পোহাতে নারাজ। শ্বশুর শাশুড়ি মানেই
একগাদা বিধি নিষেধ আর ঘ্যান ঘেনে স্মৃতি কাতরতা। আমাদের সময় এই ছিল সেই ছিল, আমরা অমুক করেছি তমুক করেছি। তারপর বাতের ব্যথা, হাঁটু ফোলা, একাদশী, পূর্ণিমা, উফ, ডিসগাস্টিং। তারপর কেউ কানে কম শুনবে, কেউ চোখে কম দেখবে, কেউ হাঁটার সময় লকবক করবে। না, জাস্ট ইম্পসিবল। শোনা যায় এই শেষ পয়েন্টটার ব্যাপারে তার গর্ভধারিণীরও কিঞ্চিত মদত ছিল। এই লাস্ট পয়েন্টটার জন্য কয়েকটা প্রেমের কুঁড়ি অঙ্কুরেই বিনষ্ট হয়। সকলেরই হয় বাবা নয় মা আছে, নয়তো বাবা মা দুই আছে। কারো ক্ষেত্রে তো গোদের ওপর বিস্ফোরা দাদু ঠাকুমাও আছে। পিঙ্কার পুরোপুরি অনাথ চাই। কলেজে কৌস্তব নামে একটা ছেলের সঙ্গে একটু ঘেঁষাঘেঁষি হয়েছিল। কৌস্তব বলেছিল ওর বাবা মা কেউ নেই। সেটা শুনেই এগিয়েছিল পিঙ্কা, কিন্তু কৌস্তব তথ্যটা পুরোপুরি দেয়নি। অনেকটা অশ্বত্থামা হত ইতি গজ স্টাইলে দিয়েছিল। বাবা মা না থাকলে কি হবে, ও মাসি মেশোর সংসারে মানুষ, অর্থাৎ যদি কখনো বিয়ে হয়ও, মাসি শাশুড়ি আর মেশো শ্বশুরকে নিয়ে ঘর করতে হবে। ওরে বাবা, সেটা আরো মারাত্মক। সকলেই জানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। মৈনাকের সঙ্গে আলাপ সমাজ মাধ্যমে। এখানে তার একটা অ্যাকাউন্ট আছে, সেখানে বেশ সক্রিয় পিঙ্কা। নিত্য নতুন প্রোফাইল পিকচার বদল করে সে। নিয়মিত পোস্ট করে নিজের ছবি, নানা ভঙ্গিমায় লাস্যে ও হাস্যে। তার অসংখ্য ভক্ত, তারা নানা রকম মন্তব্য করে। বেশিরভাগই তার রূপের প্রশংসা। এগুলো বেশ উপভোগ করে সে, তবে মাত্রা ছাড়ালে সতর্ক করে দেয়। তেমন বুঝলে সোজা আনফ্রেন্ড। যাই হোক, একদিন মৈনাকেই বন্ধুত্বের আহ্বান জানালো। প্রোফাইলটা ঘেঁটে গ্রহণও করে নিল পিঙ্কা। তারপর কথা আর কথা। সেই কথায় কথায় পিঙ্কা জানতে পারল এতদিনে মিলেছে সেই অমূল্য রতন। মৈনাক এক প্রকার অনাথ। ব্যাপারটা একটু ব্যাখ্যা করা যেতে পারে। মৈনাকের মায়ের অকাল মৃত্যু হয়েছে কয়েক বছর আগে। তার কিছুদিন পরেই নিরুদ্দেশ হয়ে যায় মৈনাকের বাবা। সেই থেকে মৈনাক একা। তার চাকরিটাও ভালো। এমন সুপাত্র স্বপ্নেই মেলে। ফলে বাড়িতে জানিয়ে দিয়েছিল পিঙ্কা, বিয়েও হয়ে যায় কিছুদিনের মধ্যে। সুখে শান্তিতেই এতদিনে ঘর করছিল সে। এখন হঠাৎ উটকো ঝামেলা। সেদিনই শ্বশুরমশাইয়ের সঙ্গে মোলাকাত করার প্রবল ইচ্ছে থাকলেও পিঙ্কা পায়ের কারণে যেতে পারেনি। তবে নিয়মিত কথা হয়েছে মৈনাকের সঙ্গে। এর মধ্যেই বেশ জাঁকিয়ে বসেছে লোকটা। খুব সকালে উঠে বাগান পরিচর্যা করছে। তারপর ব্যাগ হাতে বাজার যাচ্ছে। বাজার বেশ ভালোই করে। একেবারে টাটকা শাক সবজি নিয়ে আসে ব্যাগ ভর্তি করে। এই ব্যাপারটা নাকি মৈনাকের বাবারও ছিল। তাছাড়াও আরো অনেক কথা
হুবহু বলে দিচ্ছে। তাছাড়াও আরো অনেক কথা হুবহু বলে দিচ্ছে, যেগুলো বাবা ছাড়া আর কারো পক্ষে বলা সম্ভব নয়। মৈনাক পুরোপুরি নিশ্চিত এ লোকটা বাবাই, কোনো ভুল নেই। কিন্তু পিঙ্কার মন মানছে না। সে নিশ্চিত এর মধ্যে ঘাপলা আছে। লোকটা 2 নম্বরই না হয়ে যায় না। পিঙ্কা একবার মোলাকাত করতে পারলেই ওর জারিজুরি খতম। আজ রবিবার, মৈনাকের অফিস ছুটি। মৈনাক নিতে আসবে পিঙ্কাকে। সকাল 10টা নাগাদ আসার কথা, তাই বেরোনোর প্রস্তুতি নিচ্ছে পিঙ্কা। পা যদিও পুরোপুরি সারেনি, কিন্তু আর দেরি করা চলবে না। তাছাড়া যে লড়াইটা সে করতে যাচ্ছে সেখানে পায়ের খুব একটা ভূমিকা নেই। একটা কেপরি আর টি শার্ট পরেছে পিঙ্কা। মাথার চুলগুলো ঝোড়ো কাকের মতো হয়েছিল। চিরুনি চালিয়ে তাদের বশ মানালো সে। কি মনে করে ছোট্ট একটা কালো টিপও পরে নিল কপালে। তারপর ফোন করলো মৈনাককে। জেনে নেবে কত দূর এখন, কারণ তার আর তর সইছে না। দুবার চেষ্টা করেও ফোনে মৈনাককে পেল না পিঙ্কা। ভুরু একটু কুঁচকে গেল তার। গাড়ি চালানোর সময় ফোন রিসিভ করে মৈনাক। কি হলো রে বাবা? সময় দেখলো পিঙ্কা 10টা 40। এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। জ্যামে পড়েছে নাকি? মিনিট 10 পর উদ্বিগ্ন পিঙ্কা ফোন করলো আবার। এবারও রিং হয়ে গেল। ভিতরে ছটফটানি বেড়ে গেল পিঙ্কার। বেলা 11টা নাগাদ পিঙ্কা জানালা দিয়ে দেখলো তাদের চেরি রঙের গাড়িটা ঢুকছে। ড্রাইভিং সিটে মৈনাক। যাক বাবা, হাঁপ ছেড়ে বাঁচল সে। একটু পরেই শুরু হবে সম্মুখ সমর। মৈনাক কতটা কি করতে পারবে কে জানে। ওটা বরাবরই ভীতু ধরনের। তবে কারো সাহায্য প্রয়োজন নেই পিঙ্কার। সে একাই যথেষ্ট। ডাইনিং এর সোফার মাথায় মাথা নিচু করে বসে আছে মৈনাক। চুল এলোমেলো, চোখ লাল। সামনে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে আছে পিঙ্কা। ব্যাপার কি কিছুই বুঝতে পারছে না তারা। ঠিক ছিল একটু চাটা খেয়েই পিঙ্কাকে নিয়ে বেরিয়ে পড়বে মৈনাক। কিন্তু সব ওলটপালট হয়ে গিয়েছে। গাড়ি থেকে নেমে প্রায় টলতে টলতে বেরিয়ে এলো মৈনাক। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা সৈনিকের মতো চেহারা। পিঙ্কা জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন চেহারা কেন তোর? পিঙ্কার কথার উত্তর না দিয়েই সোজা বাড়ির মধ্যে ঢুকে এলো মৈনাক। ধপ করে বসে পড়ল সোফায়। পিঙ্কা আবার বলল, কি হয়েছে কি? লাল টকটকে চোখ তুলে পিঙ্কার দিকে একবার তাকালো মৈনাক। তারপর আবার চোখ নামিয়ে নিল। পিঙ্কা বলল, ফোন ধরছিলি না কেন? ফোন কোথায় তোর?
যেন কোনো গভীর ভাবনা থেকে বেরিয়ে এসে মৈনাক জামা প্যান্টের পকেটগুলো হাতড়ালো। তারপর খুব মৃদু গলায় বলল, ফোন? তাই তো, ফোন? ফোন কোথায় গেল? এই রে, ফোন তো ফেলে এসেছি বাড়িতে। পিঙ্কা বলল, ভালো করেছিস, কোনো দিন তো সিরিয়াস হলি না, তাই আজ এই অবস্থা। কোথাকার কে একটা লোক উড়ে এসে, উফ, জাস্ট ইম্পসিবল। আবার মাথা নিচু করে নিল মৈনাক। পিঙ্কা বেশ জোরেই বলে উঠল, কি ব্যাপার বলতো তোর? কথা বলছিস না, গুম হয়ে আছিস, এসব কি নাটক? এবার দু হাতের চেটো দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠল মৈনাক। কান্না দেখে প্রচণ্ড ঘাবড়ে গেল পিঙ্কা। বলে উঠল, আরে হলো কি? বাচ্চাদের মতো কাঁদছিস কেন? শুনে কান্না আরো বেড়ে গেল মৈনাকের। দৌড়ে এলো পিঙ্কার বাবা মা। তাদেরও চোখে মুখে প্রশ্ন, ব্যাপার কি? কিন্তু কথা তো বলছে না মৈনাক, শুধু কেঁদেই যাচ্ছে। পিঙ্কার বাবা একটু নিচু গলায় পিঙ্কার মাকে বলল, কি ব্যাপার বলো তো? ছেলেটা পাগল টাগল হয়ে গেল নাকি? পিঙ্কার মা বলল, হতেই পারে, তোমার আদরের মেয়ের সঙ্গে 4 বছর ঘর করার পর পাগল হওয়া বিচিত্র কিছু নয়। পাগল আরো আগেই হওয়ার কথা। আমার মেয়ে 9 মাস পেটে ধরেছি, আমি তো হাড়ে হাড়ে চিনি ওকে। পিঙ্কার মা কথাগুলো চাপা স্বরে বললেও কানে গেল পিঙ্কার। সে এবার ফুঁসে উঠে বলল, বাজে কথা বলো না তো মা, মোটেই পাগল হয়নি। পাগল হলে এতটা রাস্তা গাড়ি চালিয়ে আসতে পারতো না, ঠিক অ্যাক্সিডেন্ট করে বসতো। অ্যাক্সিডেন্ট যখন হয়নি আমি শিওর পাগলও হয়নি। কোনো পাগলকে গাড়ি চালাতে দেখেছো কোনোদিন? পিঙ্কার বাবা বলল, একদম ঠিক, কোনো দিন দেখিনি। পিঙ্কা একটু দাবড়ে উঠে মৈনাককে বলল, আয়, অনেক ন্যাকামি করেছিস, এবার কান্না ছেড়ে আসল কথাটা বল, কি হয়েছে কি? মৈনাক একটা হিক্কা তুলে বলল, বিয়ে। বিয়ে? ভুরু দুটো কুঁচকে পিঙ্কা বলল, বিয়ে মানে? আবার হাতের চেটোয় মুখ ঢেকে নেয় মৈনাক। আবার ধমক দেয় পিঙ্কা। এবার কান্না ভাঙা গলায় মৈনাক বলে ওঠে, বাবা আবার বিয়ে করেছে। জোরালো বোম ফাটার পর মুহূর্তেই প্রকাণ্ড একটা নীরবতা নেমে আসে অকুস্থলে। ঘরের মধ্যেও তেমনই নীরবতা। সকলেই বেশ কিছুক্ষণ বাক্যহারা, নিঃশ্বাস প্রশ্বাসও যেন স্থগিত রেখেছে। শেষে পিঙ্কাই নীরবতা ভেঙে বলল, বিয়ে করেছে মানে? কাকে বিয়ে করেছে? মৈনাক বলল, একটা মেয়েকে, মানে এক মহিলাকে। পিঙ্কা একটু বিরক্তির সঙ্গে বলল, আরে, বিয়ে তো মহিলাকেই করবে, তাকে জোটালো কোথা থেকে? মৈনাক বলল, যতদূর শুনেছি ওই আশ্রমেই থাকতো, তাকেও নাকি গুরুদেব আদেশ দিয়েছেন সংসারে ফিরে যাওয়ার, তাই দুজনে সংসার পেতেছে এই বয়সে। তারা এখন কোথায়? মৈনাক বলল, কেন, বাড়িতেই। পিঙ্কা বলল, তুই ঢুকতে দিলি কেন? মৈনাক বলল, আমি কি অত বুঝতে পেরেছি? কাল রাতে বাড়ি ফেরেনি, আমি ভেবেছিলাম বুঝি আপদ গিয়েছে। আজ সকালে ঘুম থেকে উঠেছি, তার মধ্যেই কখন সোজা বউ নিয়ে ঢুকে পড়ে গিয়েছে। পিঙ্কা বলল, তুই কিছু বললি না?
মৈনাক বলল, বললাম তো, বললাম বাবা এটা ঠিক হচ্ছে না কিন্তু। তখন কি বলল জানিস? বলল, এই বয়সে তোমার কাছ থেকে ভালো মন্দ শিখতে হবে নাকি? পিঙ্কা বলল, বললো এ কথা? মৈনাক বলল, হ্যাঁ বলল। আমি তখন বললাম, বাবা পিঙ্কা কিন্তু কিছুতেই মেনে নেবে না, ও শ্বশুর শাশুড়ি পছন্দ করে না। তখন বলল, আমার বাড়ি, কে কি মেনে নিল না নিল আমার কাজ কলা, যদি না পোষায় তোমরা বেরিয়ে যাও। হঠাৎ পিঙ্কার মা হাউ মাউ করে কেঁদে উঠলেন। বললেন, পিঙ্কা তোর সাধের শ্বশুরবাড়ি চুরমার হয়ে গেল রে। পিঙ্কা বলল, আহা মা, একটা জরুরি আলোচনা হচ্ছে, চুপ করো এখন, দাদার অনেক সময় পাবে। পিঙ্কার বাবা বলল, ঠিকই। পিঙ্কা বলল, তারপর? মৈনাক বলল, তখন বললাম, তাহলে আমি যাব কোথায়? তারপর? তখন বলল, কেন তুমি ঘর জামাই থাকো গিয়ে। পিঙ্কা বলল, বললো এ কথা? মৃদু গলায় মৈনাক বলল, বললো তো। পিঙ্কার মা হাততালি দিয়ে বলল, এ তো দারুণ প্রস্তাব, আমাদেরও বয়স হচ্ছে, হুটহাট কখন কি দরকার পড়ে। এই তো দেখো না, পরশু রাতে হঠাৎই কোমরে কি ব্যথা, তোমার বাবারও বয়স হয়েছে, অত রাতে কে দোকানে যাবে? তুমি থাকলে এই একটা মলম টলম এনে দিতে পারতে। তারপর ধরো তোমার বাবা এখন আর দেখে শুনে বাজার করতে পারে না, তুমি থাকলে ওদিকটা আর দেখতে হবে না। তারপর ধরো প্রতি সপ্তাহে বেসিন কোমোড এইসব পরিষ্কার করা। হঠাৎ ধপ করে একটা শব্দ, অজ্ঞান হয়ে সোফা থেকে পড়ে গেল মৈনাক। পিঙ্কা বলে উঠল, উফ মা, তুমি একটা ইম্পসিবল, এত কিছু একসঙ্গে বলে। তাড়াতাড়ি জল নিয়ে এসো, জল আছড়া দিতে হবে এখন। শ্বশুরবাড়ি গল্পটা এখানেই শেষ হলো। বাবা মা একটা সন্তানকে জন্ম দেয়, একটা সন্তানের বিয়ে হওয়ার পরে তার জীবন সঙ্গিনী আসে। আমার মতে যে বর কিংবা যে ছেলে, তাকে দুদিকটাই ব্যালেন্স করে চলা উচিত। মাও তার ছেলেকে ছেড়ে থাকতে পারবে না, আর বউও তার বরকে ছেড়ে থাকতে পারবে না। ছেলে যদি দুজনকেই সমানভাবে সাপোর্ট করে বা সত্যিকে সত্যি, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় বলে, তাহলে মনে হয় দুটো দিকই সামলানো যায়। যাই হোক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।